আপনি কেমন আছেন? ভালো আছে। ঈদের সময় হারুন ভাই, আপনাকে পেয়েছি আজকে। আমরা অনেক দিন পরে আপনার সঙ্গে কথা বলবো, অনেক বিষয়ে আড্ডা দিব, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব। তো শুরুতে যেটা জানতে চাই, ধরুন আপনি পুলিশ কর্মকর্তা হিসেবে বাংলাদেশের অনেকের কাছে, না শুধু মানে সব মানুষের কাছে পরিচিত। তো ছোটোবেলায় আপনি আসলে কি হতে চেয়েছিলেন? পুলিশ হবেন বা গোয়েন্দা, দুর্ধর্ষ গোয়েন্দা অফিসার হবেন, এটাই কি আপনার স্বপ্ন ছিল? আসলে এটা তো একটা বড় কোশ্চেন। আসলে আমি স্বপ্ন তো মানুষের থাকে, এবং আমি যখন ছোট ছিলাম তখন তো আসলে আমাকে বিভিন্ন বিষয়ে তাড়িত করতো। যেমন আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন রচনা থাকতো, বড় হলে তুমি কি হবা। কী হবে? তা আমরা তখন কেউ লিখতাম পুলিশ হব, কেউ লিখতাম ডাক্তার হব, কেউ বলতো ইঞ্জিনিয়ার হব। তখন বেশিরভাগ মানুষই ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার এরকম কথাটাই বলতো। আসলে পুলিশ হব এটাও একটা আমাদের এলাকা তখন তো পুলিশই কেউ ছিল না, এই জন্য পুলিশ নিয়ে মানুষ তেমন ইয়ে ছিল না। তবে আমার কাছে এরকম মনে হতো অনেক সময় যে গ্রামের চৌকিদার বা এএসআই তারা যখন যেত, গ্রামের মানুষ খুব দৌড়ে পালাতো, অথবা কেউ কেউ যে লোকটা তার কাছে যেত তাকে দেখতাম গ্রামবাসী খুব সম্মান করতো। তখন আমার কাছে মনে হতো যে গ্রামে এক শ্রেণীর দালাল বাটপার তারা এই পুলিশদের নিয়ে তারা মানুষকে বলতো যে আমাকে খুব করতেছে, হয়রানি করছে। আর ওসি সাহেবের দেখা তো তখন পাওয়া যেত না গ্রামে। তো এইভাবে আসলে স্বপ্ন তো থাকেই, কিন্তু আপনি জানেন এটা তো নিয়তির একটা খেলা। আপনার যদি স্বপ্ন থাকলেই হবে না, আপনার প্রচেষ্টা থাকতে হবে, নিয়তি থাকতে হবে, ভাগ্য থাকতে হবে, এবং নিয়তি প্রচুর পরিশ্রম, কঠোর পরিশ্রম, এবং সেটাকে আপনাকে আস্তে আস্তে নিয়তি আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যস্থলে। তা আমার হয়তো প্রথম দিক দিয়ে না থাকলেও মাঝপথে এসে আমার কাছে এরকম মনে হয়েছিল যে এটা হওয়া যায় কি না। তখন দেখা গেল যে আমি যখন গ্রামে ছিলাম, তো গ্রামের থেকে তো আসলে এটা প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে কোনো কপিবাতি, সেখান থেকে আসলে বিসিএস দিব এটা আসলে কল্পনার মধ্যে ছিল না। তো সে কারণে ধরেন নিয়তি আমাকে যখন শহরে নিয়ে আসলো ক্লাস 9-এ, তা আমি তো যেহেতু তখনকার এলাকা, ওই এলাকা আমাদের এলাকায় ক্লাস 8 ক্লাস 5 আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম। তারপর 9-এ এসে কিশোরগঞ্জ আজীবন উচ্চ বিদ্যালয়ে এসে ভর্তি হলাম। সেখানে এসে আমি বরাবরই ফার্স্ট হতাম, এবং আমি সেখান থেকে মেট্রিকের স্কলারশিপ হাইস্ট নাম্বার পেয়েছিলাম, স্কলারশিপ পেয়েছিলাম। তারপরে আরেকটু স্বপ্ন দেখা শুরু করলাম যে আমাকে কলেজেও সেখানে আমি হোস্টেলেই থাকতাম। আমার হাই স্কুলও হোস্টেল, কলেজও হোস্টেলে থাকে। সেখানেও আমি মনে করতাম যে আমাকে তখন কলেজে পড়াকালীন সময় আমার যে প্রচেষ্টা, এবং আমি মনে করি এক আল্লাহ উপরে তো আছেই নিয়তি, আমি দুইটার সংমিশ্রণে তারপরে আমি স্বপ্ন দেখলাম যে আসলে আমি বিসিএস দেব। তখন থেকে আমার স্বপ্ন বিসিএস দেব, এবং বিসিএসে আমি পুলিশ হওয়ার একটা আমার স্বপ্ন। এবং অনেকে আমাকে বলতো তুমি কি, তখন আমাদের এলাকার লোকজন সাব ইন্সপেক্টরের পরীক্ষা, আমি বললাম না, আমি বিসিএস দিয়ে পুলিশ এএসপি হব, এরকম একটা আমার স্বপ্ন ছিল। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসি তখন কিন্তু আমি বিসিএস দিব এরকম একটা প্ল্যান নিয়েই আমি কিন্তু কাজ শুরু করি। এবং আসলে স্বপ্ন বা ইচ্ছা পুলিশ হব এটা থাকলেও আমার সাথে অনেক মেধাবী ছাত্র ছিল আমার সাথে, আমার গ্রামে। তাদের দেখলে মনে হতো এদের এত ব্রেইন, এরা এত ভালো ছাত্র, তারপরেও তারা কিন্তু আসতে পারে না। দেখা গেলো মাঝপথে কোথাও তাদের জন্য নিয়তি তাদেরকে কোনো জায়গায় নিয়ে গেছে। হয়তো কেউ প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে, কেউ হাই স্কুলের মাস্টার হয়েছে, কেউ কলেজের টিচার হয়েছে। এটা আসলে আমি মনে করি আমার একনিষ্ঠ চেষ্টা আর আমার ভাগ্য এবং আমার নিয়তি, আমি মনে করি পুলিশ হওয়ার ক্ষেত্রে আমার সহায়ক ভূমিকা পালন করছে। হারুন ভাই, যে বলছিলেন যে হাওড়ে কপিবাতি ছিল, তখন আপনাদের হাওড়ে ইলেকট্রিসিটিও ছিল না। এখন তো হাওড় অনেক উন্নত হয়েছে। 8 পর্যন্ত ছিলেন আপনি হাওড় এলাকায়। হাওড় আমি প্রায় বলি হাওড় আমার আসলে আমার জন্মভূমি। হাওড় আমার প্রিয় একটি এলাকা। আসলে এখানে থমাস হার্ডির বিখ্যাত একটা উপন্যাস আছে, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। সেখানে একটা অ্যাডগন হিথ গ্রামের কথাটা আছে সেখানে। যে গ্রামের কথাটা ছিল এরকম যে সে গ্রামে সন্ধ্যার আগে রাতের আগে সন্ধ্যার আগে রাত চলে আসতো। এবং আমাদের গ্রামটা ঠিক এরকম ওই যে রিটার্ন অফ দ্য নেটিভ ভিলেজের মতোই, যে সন্ধ্যা হলেই গভীর রাত, এবং কপিবাতি নিভে যেত, কারণ সেখানে কপিবাতি থাকতো না। তবে একটা জিনিস থাকতো সেখানে, যে আপনার কলরিজের কবিতা দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার, যে একটা উপন্যাস,
সে উপন্যাসে যেমন বলে যে ওয়াটার ওয়াটার এভরিহেয়ার ওয়াটার, আমার গ্রামটা ঠিক এরকম হয়েছিল। আমার গ্রামটা ছিল ধরেন মাঝপথে, চতুর্দিকে হল পানি। পানি মানে এই পানি না, 10 মাইল 12 মাইল দূর থেকে একটা ঢেউ আসতো। ঢেউয়ের যে গর্জন, আমি রাতের বেলা ঘুমালেও ঢেউয়ের গর্জন শুনতাম। আচ্ছা ভাই, পুলিশ তো হলেন পরে, আপনার ছোটবেলার স্বপ্ন ছিল, আপনার একনিষ্ঠ চেষ্টা এবং আপনি যেটা বলছিলেন ভাগ্য আপনাকে একজন পুলিশ কর্মকর্তার পদে আসীন করলো। পুলিশ কর্মকর্তা হিসেবে জীবনে অনেক মামলা তদন্ত করেছেন এবং আমরা দেখেছি অনেক চাঞ্চল্যকর, দেশ সুরে আলোড়ন তোলা অনেক মামলার রহস্য আপনি উন্মোচন করেছেন। আপনার কাছে স্মরণীয়, মানে যে মামলাটা তদন্ত করতে গিয়ে এখন আপনার স্মৃতিতে নাড়া দেয়? না আসলে দেখেন, আসলে মানে আমার জীবনের এখন আরও ধরেন 10 বছর বা 9 বছর চাকরি বাদ। আমি অ্যাকচুয়ালি যে এখনই আমি বলতে পারবো যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা এটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো, কারণ আমার আরও চাকরি রয়েছে। সেই চাকরির জীবনে আরও হয়তো বা অনেক স্মরণীয় ঘটনা আমার চোখে আসবে। এবং আমি মনে করি যে আমাদের পুলিশের চাকরিটাই হচ্ছে যে সেখানে কোনো আবেগ থাকবে না, অনুভূতি থাকবে না। আমরা মামলা তদন্ত করি, সেখানে বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে, তাই না? তো একটা আউটসাইডার একটা উপন্যাস ছিল, সেখানে নায়ক ছিল নির্মোহ। তো নির্মোহের উপন্যাসে আমরা দেখেছি সে মানে কামুর একটা উপন্যাস, সেটা হলো আউটসাইডার, সে হলো নির্মোহ। অর্থাৎ নির্মোহ মানে তার কোনো কিছুতে অ্যাটাচমেন্ট ছিল না, সে শুধুমাত্র দর্শক গ্যালারিতে বসে থাকতো। অর্থাৎ এটা অর্থটা ছিল এরকম, সেখানে অনেক ঘটনাই ঘটবে, সেখানে আবেগ থাকবে না, অনুভূতি। এমনকি তার মা মারা গেছে বা তার কেউ মারা গেছে মা, কিন্তু তারপরও সে কিন্তু ভেঙে পড়ে নাই, সে দাপন কাপন করে আবার সে কর্মস্থলে চলে গেছে। তা আসলে পুলিশের চাকরিটা এরকম যে এখানে হাজারো ঘটনা, আপনি যেটা বললেন যে কোন ঘটনা স্মরণীয়, এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে কোন ঘটনা যে স্মরণীয় এটা আমি আসলে এই মুহূর্তে এখনই এই মুহূর্তে বলতে পারছি না। কারণ আপনি যদি এখন আমার চাকরির শেষ দিন এসে কোশ্চেনটা করতেন, তাহলে আমি বলতে পারতাম যে আমার এত বছরের চাকরির জীবনে এই জিনিসটা অত্যন্ত আমার কাছে বারবার পীড়া দেয়, আমাকে মাঝে মাঝে মনে করে দেয়। তবে কিছু কিছু ঘটনা তো আছে, যে ঘটনাগুলি ধরেন কিছু কিছু ঘটনা যেমন আছে যে আমি যখন চাকরিতে ঢুকি, আমি এসি মিরপুর, আমি প্রথম চাকরি, আমার চাকরি মানে হারিয়ে গেছে, চাকরিতে নতুন আবার একবার চাকরি চলে গেলো, আবার আসলাম। একদিন আমারে বললো একজন এসে যে শাহাদাত নামে বড় সন্ত্রাসীকে ধরতে হবে। আচ্ছা আচ্ছা। তো আসলে শাহাদাত নামে বড় সন্ত্রাসী ধরতে হলে কী করতে হবে? শীর্ষ তালিকা না মিরপুরের। আমি বললাম কী করতে হবে? দারুস সালাম থানায় কালকে রাতে সে আসবে, আপনার তাকে ধরতে হবে। এবং সে তো আমার টেলিফোনটা করলো, সে হলো মানে বললো আমি সিআইডির একজন জনপ্রিয় কর্মকর্তা, কী নাম যেন বললো, প্রমোটি, তার নামটা মনে আসছে না, যা তুমি এটা করার চেষ্টা করো। তা আমি বললাম তুমি বললে তুমি পিপিএম বিপিএম পাই যাবে, তোমার জীবন ঘুরে যাবে। তা আমি চিন্তা করলাম যে এরকম একটা জীবন, এমন একটা সুযোগ আমার কাছে লাগাতে হবে। আমি তারপরে সেখানে বললো যে কিছু সোর্স মানি তোমার লাগবে কিন্তু। তা আমি তখন খুব কষ্ট করে, তখন তো আমি এসি মাত্র যোগদান করেছি, আমি চিন্তা করলাম যে আমার পিপিএম পেতে হবে, আমি বড় অফিসার হতাম, আমি শাহাদাতকে ধরবো। আমি সেদিন রমদার সময় তাকে 50,000 টাকা দিয়ে সোর্স নিয়োগ করলাম। এরপরে আমার সমস্ত পুলিশ নিয়ে আমি সারা রাত পরিশ্রম করলাম। পরে দেখা গেল যে আসলে এটা ছিল একটা ব্লাফ, মানে আমার টাকা না। এখান থেকে আমার জীবনে আসলে যে আমার খুব একটা মানে মনের মধ্যে যে এইরকম প্রতারণা আমার সাথে এক। আবার দ্বিতীয়ত যখন এই লোকটাকে একসময় টিভিতে ধরা হলো, তখন আমি লোকটার সামনে গিয়ে আমি অবাক হলাম যে তুমি আমার সাথে এটা করলা। হ্যাঁ, আমি পরবর্তী পর্যায়ে আসলে যখন ধরা পড়লো তখন আপনি এসি মিরপুর? না, আমি এসি মিরপুর, তখন ধরা পড়ছে টিভিতে ধরা পড়ছে। ওই এসপি ডিসি ছিল মইনুল স্যার। সে যখন তাকে জিজ্ঞাসাবাদ করলো তুই কার কার সাথে প্রতারণা করছিস, কোন পুলিশের লোকে, তো সে তখন আমার নাম বলছে। তখন আমাকে ডাকলেন, তা আমি গিয়ে বললাম যে মানে আমি দেখে অবাক হইলাম যে এরকম প্রতারণা আমার সাথে সে প্রতারণা করে, সমাজে কত প্রতারক আছে। এখানে আরেকটা বিষয় বলছিলেন, চাকরিচ্যুত হয়েছিলেন একবার আপনি, কেন, আসলে কি কারণ ছিল? আসলে দেখেন, ওই যে আমি বললাম না, জন্ম মৃত্যু বিয়া, এই তিনটা কিন্তু বিধাতা কর্তৃক নির্ধারিত। এখন আসলে আমি চাকরিটা যেমন আপনাকে একটু আগে বললাম যে আমার নিয়তি, আমার চেষ্টা আমাকে নিয়ে এসেছে, চাকরিতে নিয়ে এসেছে। আবার এটাও ঠিক, আমার নিয়তিতে হয়তো নির্ধারণ ছিল যে আমার চাকরি হয়তো চলে যাবে, আমি এটাকে সবসময় এটা মনে করি। তা আসলে আমি চাকরি হলো 20 বেছে আমি চাকরিতে যোগদান করলাম। চাকরিতে যোগদান করে আমি হল থেকেই
আমি ব্যাগের সারদা চলে গেলাম, 1 বছর ট্রেনিং করলাম, কোনো সিক নেই, কোনো পিএল নেই, সিএল নেই, এবং আমি 16 তারিখ পাস আউট, 18 তারিখ আমার বিয়ে, আমি চলে আসবো ঢাকাতে, আমার গ্রামের বাড়িতে ঢাকঢোল করে বিয়ে হবে এবং সকল মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনি জানেন ভাটিয়া এলাকাতে পুলিশের লোক খুব কম, মানে একটা পুলিশ মানে মানুষ খুব তাকে খুব ইয়ে করে, আমার বাবা মা বাবা বেঁচে ছিল তখন, সবাই মিলে একটা অনুষ্ঠান করবে একটা ছিল। তো 16 তারিখ পাস আউট, আমার যেহেতু সিক নেই আমি 18 তারিখে চলে যাব। ঠিক সেই মুহূর্তেই বাদশাদে, তখন তো বিএনপি গভর্নমেন্ট, 2002 সাল বিএনপি গভর্নমেন্ট, তখন আমার হঠাৎ করে চিঠি আসলো আমাদের কয়েকজনের নামে যে আমরা সারদা ত্যাগ করতে পারবো না, সবাই ত্যাগ করবে, আমরা ত্যাগ করতে পারবো। আমাদের দিয়ে কঠোর পরিশ্রম, মানে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে কঠোর পরিশ্রম, ক্লাস, মানে আমাদের এমন ব্যস্ত যে আমরা মনে হয় যে কোনো একটা অপরাধী পাপী। একটা পর্যায়ে যাই হোক 2রা জুলাই আমার কাছে চিঠি আসলো যে আমার চাকরি নাই। আমি তারপরে কি করব, বিধাতার দিকে তাকিয়ে মানে আমি বললাম যে এটা আমার ভাগ্য, এটা আমার নিয়তি। কারণ কি দেখানো হয়েছিল? কারণ হলো যে বিনা কারণ বলে যে যেহেতু আপনার 2 বছর পূর্ণ হয় নাই, অতএব আপনাকে মানে আমরা একটা সার্ভিস রুলে একটা কথা ছিল, চাকরির বয়স যদি 2 বছর পূর্ণ না হয় সরকার ইচ্ছা করলে যে কোনো কারণে চাকরিচ্যুত করতে পারে, কিন্তু এটা আবার সংবিধান পরিপন্থী। সংবিধানে বলা আছে কোনো সরকারি মানে বিসিএস ক্যাডারের চাকরিচ্যুত করলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। মানে আমি জানলামই না, আপনি বললেন তোমার চাকরি নাই। যাক আমি মানে ব্যাগেজ বিদাদার দিকে তাকিয়ে আমি আবার মানে আমার এই যে বানেশ্বর হয়ে বাসে উঠলাম, মানে অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে। যে এখন যে কোথায় উঠবো, কোথায় থাকবো, হল তো নাই, এখন কোথায় থাকবো, সারা জীবনে তো হলে ছিলাম, হোস্টেলে ছিলাম, এখন কোথায় থাকবো, এই মানে এ নিয়ে আমি আবার ঢাকা শহরে আসলাম। এসে ওই যে আমার বিয়ে তো আর হলো না, তারপরে আমি একদিন 32 নম্বরের সামনে হাঁটতেছি, আমি আর একজন আমার বেসমেন্ট টুকু, তার হাঁটতে হাঁটতে এখনকার মাননীয় প্রধান তখন বিরোধী উপনেতা ছিল, তার এপিএসের নাম ছিল আলাউদ্দিন নাসিম স্যার, উনি এখন এমপি। উনি বললো তোমরা আসো না কেন, চাকরি নাই, কী হয়েছে তোমরা বিরোধী নেতাদের দেখা করো। তারপরে আমি একদিন গেলাম, পরে সালাম দিলাম, উনি বিরোধী নেতা 32 নম্বরের অপোজিটে 12 বসে ওনার কাছে গেলাম। উনি বললো হ্যাঁ সবাই জানি, একটা কাজ করো, উনি একটা উকিল ঠিক করে দিলেন, আব্দুর রব চৌধুরী, লক্ষ্মীপুর বাড়ি, উনি এডমিনিস্ট্রেশন বলে ভালো মামলা করে। তখন আলাউদ্দিন নাসিম স্যারকে বলে দিল তুমি বলে দাও মামলাটা রুজু করো, আর যদি ওরা কিছু করতে চায় জলিল সাহেবের লোক করে দাও, জলিল সাহেবদেরকে চাকরি বাকরি ব্যবস্থা করে দাও, ওরা করো। জলিল সাহেব জি। তারপর আমি সেখানে জলিল সাহেবের এনে গেলাম, তার টুকু আর গেল না, বললো না আমি চাকরি করবো না, ব্যবসা করবো। আমি সেখানে যাওয়ার পর উনি বেশ আমাকে ভালো মানে সম্মানই করলেন, বললেন যে ঠিক আছে তুমি চাকরি করো, তোমার বেতন যা পায় তার ভালো, বিসিএসে যাবে তার বেশি বেতন পাবে, কাজ করতে। আমি কাজ করতাম, তাই কাজ করাকালীন সময় উনি আমাকে খুব হেল্প করতেন। পাশাপাশি আমি একটু মাঝে মাঝে ওখানে ব্যাংকে যখন ছিলাম আইপিও শেয়ার করতাম, অ্যাকাউন্ট খুলে করতাম। জলিল সাহেব আপনাকে ব্যাংকে চাকরি দিলেন? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে দিলেন আলাউদ্দিন হাসিবকে, সেখানে উনি বলে দিলেন জলিল সাহেবকে একটু ব্যাংকে ওরে আপাতত মামলাটা চালাক, আব্দুল গনি রোডে আমি অ্যাডমিনিস্ট্রেশন মামলা করে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ওই যে ইয়াকে বলে দিলেন, ওই তখন বিরোধী আব্দুর রব চৌধুরীকে, উনি মামলাটা রুজু করে দিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আব্দুল গনি রোডে। এই দিক দিয়ে আমি আবার ব্যাংকে গেলাম, উনি আবার আমাকে চাকরি দিলেন। পাশাপাশি আমি আবার শেয়ার ব্যবসা করি, আমার ওয়াইফকে দিয়ে আইপিও শেয়ার লেখাই আর আমি এসে জমা দিই, আবার ব্যাংকে চাকরি করি। পাশাপাশি আমি সন্ধ্যার পরে ল পড়ি, মানে LLB পড়াপড়ি, কারণ উকিলরা হালি গেলে ঘোরায়, এই জন্য বললাম আমি নিজেও ল পড়বো। সেন্ট্রাল লগুলোতে সন্ধ্যার পরে এলে বসি, লেখাপড়া করি, রাত 10টা হলে বাসায় যাই। এবং আমি তখন ল পড়ি, শেয়ার ব্যবসা করি, মামলা চালাই, ব্যাংকে চাকরি করি, একদম মানে দিন সকালে আসে আর রাত, এবং মনে হয় যে ঘুমন্ত মানে ঘুমের মধ্য দিয়ে আমার জীবন পার হয়ে যাচ্ছে। মানে আমি এই সমস্ত কাজগুলি করছি। একটা পর্যায়ে আমি তো পরবর্তী পর্যায়ে 2006 সালে আমার ওয়াইফ বললেন যে আমি তো একটা লটারি পেয়ে গেলাম। আচ্ছা, যে কি লটারি পাইছো? যে আমি একটা আবেদন করেছিলাম, ওই ডিবি লটারি, আমি একটা আবেদন করেছিলাম, আমার তো লটারি লাগছে। তখন কী করতে হবে? যে আমেরিকান এম্বাসি তোমারও যেতে হবে। তা আমি চলো যাই, তোমার নিয়ে গেলাম পরে ওরা ভিসা দিয়ে দিল। তো ভিসা দেওয়ার পরে ওগুলো আমি যাবো না, তুমি যাও। ও চলে গেল ওই দিক দিয়ে আমেরিকা। আর এই দিক দিয়ে হঠাৎ করে মানে আমি যে মামলা করেছিলাম, তা মামলা তো আমি রায় পাইছি বারবার, বাবর সাহেব আমাকে জয়েন করে দেয় না।
ওই স্বরাষ্ট্র তখনকার বিএনপি স্বরাষ্ট্র বাবু সাহেব, সে বলে না আমরা আপিল করব। তো আপিল করে আবার আমি মামলা রায় পেলাম। আমি মামলা রায় পেয়ে গেলাম। এর মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসলো। ওই রায়ের প্রেক্ষিতে আমি যোগদান করলাম। আমার বউ চলে গেলো আমেরিকা, আমি আবার চাকরিতে যোগদান করে ফেললাম। যোগদান করার পরে আমি আবার ওই সারদা চলে গেলাম। সারদা গিয়ে আমার 5 বছরের যে অল এরিয়ার স্যালারি আদার বেনিফিট সকল বেতন প্রায় 7 লক্ষ টাকা তুললাম। তুলে আমার বাবাকে দিয়ে দিলাম যে আমার মানে যে, তো আমি কিন্তু এর মধ্যে কিন্তু বাড়িতে যাই না। আচ্ছা, মানে এই যে মানুষের সাথে কথা বলি না, মানে ই করি না, আমি 7 লাখ টাকা আমার বাবাকে দিয়ে দিলাম। আমি চাকরিতে চলে আসলাম। আমার ওয়াইফ যে গেল লটারি পেয়ে, সেও সেখানে, আমার ছেলে তাসনিম বিনতে হারুন, পরবর্তীতে হিসাম আব্দুল্লাহ হারুন, আমার 2 সন্তানের সেখানে জন্ম। তারা এখানে এসে আমি তাদেরকে বাংলাদেশে ভর্তি করে দিলাম। এখানে হারুন ভাই আমার একটা বিষয় জানার, ওই যে 26 তারিখ আপনার পাসিং প্যারেড হওয়ার কথা ছিল, 16 তারিখ, সরি 16 তারিখ আপনার পাসিং প্যারেড হওয়ার কথা ছিল, 18 তারিখ বিয়ে হওয়ার কথা ছিল। তো বিয়েটা কি ওই 18 তারিখ যার সঙ্গে হওয়ার কথা ছিল উনি আমাদের ভাবিকা উনি বিয়ে আমাকে পরবর্তী যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলে দিলেন মামলা চালাও, আমি জানি সব মামলা করো, আর ওই যে দলিল সাহেবের কাছে যাও, গিয়া সেখানে একটা মানে চাকরি বাকরি ব্যবস্থা, তখন আলাউদ্দিন নাসিম সাহেব বলে দিলেন যে যাও এখানে। তো যাওয়ার পরে আমরা সেখানে তো মানে মানে করলাম। পরবর্তী যখন চাকরি হলো, তখন যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ওই বিয়ে করলাম। তবে সেটা হলো স্বল্প পরিসরে, এবং আমাকে আমার শ্বশুর বললেন তুমি কাকাকে দাওয়াত দিতে চাও? তখন আমি দাওয়াত দিলাম। আমার সাথে যে কয়জনের চাকরি গিয়েছিল, আমি এই কয়জনকে দাওয়াত দিলাম। এর মধ্যে 3-4 জন এসেছিল। এর মধ্যে বরকতুল্লাহ চপল, সে আমার ওয়াইফের জন্য একটা কালো রঙের টাঙ্গাইল শাড়ি নিয়ে আসছিল। এবং আমার কাছে মনে হয়েছিল যে এই যে আমি একটা কালো শাড়ি, আমার বেস্টমেট সেও চাকরি চলে গেছে, সে আমার ওয়াইফের জন্য একটা কালো রঙের টাঙ্গাইল শাড়ি নিয়ে আসছিল। আমার কাছে এখনও স্মৃতিটা মনে হয় যে এই দুঃসময়েও একটা লোক একটা কালো রঙের টাঙ্গাইল শাড়ি নিয়ে আসছিল। এবং বিয়ে এখানেই হয়েছিল। আমরা তারপরে একসাথে এখনও আমরা সংসার করছি। একটু আগে মানে কথায় কথায় আপনি অনেক উপন্যাস থেকে উদ্ধৃতি দিচ্ছিলেন, তখন আপনার পড়াশোনা অনেক, আপনি নিশ্চয়ই জানেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল একটা বই, কল্লোল লাহিড়ী সম্প্রতি লিখেছেন ভারতের ইন্দুবালা ভাতের হোটেল, এটা নিয়ে সিনেমা হয়েছে। তো এটার সঙ্গে মিলিয়ে অনেকেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে হারুনের ভাতের হোটেল। এটা আসলে দেখেন, এটা আসলে একটা মানুষ মাঝে মাঝে ট্রোল করে, কেউ মজা করে বলে। আসলে আমি আমার চাকরির জীবনে আমি যেখানে চাকরি করেছি, নারায়ণগঞ্জ, গাজীপুর, আপনি দেখবেন আমার কলিগদেরকে আমি যখন লাঞ্চ বেলা খেতাম, তখন আমি এদেরকে বলতাম চলো একসাথে খাই, যাই খাবারটা ভাগ করে খাই। অথবা যদি কোনো মেহমান আসতো আমার পরিচিত, বলতাম একটু খেয়ে যান। এটা কিন্তু অনেক পুরনো একটা প্রথা। এছাড়া একটা দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি তো আসলে হাওড়ের মানুষ, আমি বারবার বলি। এবং হাওড়ে কিন্তু একটা প্রচলন আছে, তারা চা খাওয়ায় না, বিস্কিট খাওয়ায় না। কোনো মেহমান যখন তার বাড়িতে যায়, তখন দৌড়ে গিয়ে কোনো, কারণ পুকুরের মতো মাছ আছে, এবং মোরগ টোরগ দৌড়াদৌড়ি করে এদিকে ধরে, আর চাউলের তো অভাব নেই, সারাতারি মানুষকে দুপুরে একটু খাওয়াই টাওয়াই দেয়, মানুষ খুব তৃপ্তি পায়। এটা আমি ওখান থেকেও শিখেছি। পাশাপাশি আসলে দেখেন, আমরা তো মানুষ, আমি তো কাউকে জোর করে আমার এনে আসলে খাওয়াই না। একবার গয়েশ্বরবাবু এসেছিল, দুপুর লাঞ্চ টাইমে এসেছিল। লাঞ্চ টাইমে আসার পরে তাকে, সে ডায়াবেটিস রোগী, তাকে আমি অফার করেছিলাম, সে অফারটা গ্রহণ করে। তারপরে অনেকে তখন ট্রল শুরু করেন আমার, কিন্তু এই ট্র্যাডিশনটা আমি আগে থেকেই করি। তখন আমি কিন্তু দেখেন, আমার সাথে শুধুমাত্র যে মানে নায়ক নায়িকারা অথবা স্টার বা সাংবাদিক তা না, আমার কাছে অনেক আলেমুলামা আসে, তারাও খায়, অনেক রাজনীতি ব্যক্তিরাও খায়, বিভিন্ন মানুষ যারা আমার পরিচিত। কারণ দেখেন, লাঞ্চ টাইমে যখন কেউ আসে, আসলে এটা সামাজিকতা। কারণ আমি তো এখন তো আর আমি এখন ডিআইজি, তাই না? এখন এমন তো না যে আমি এখন ব্রিটিশ পুলিশ, আমি উপনিবেশ পুলিশ, এমন না। আমি বাংলাদেশের পুলিশ। আমি মানে আমাদের যে স্লোগানই হচ্ছে জনতাই পুলিশ, পুলিশেই জনতা। এই স্লোগানকে ধারণ করে একটা মানুষ আমার পরিচিত, সে দুপুরবেলা আসলো, তাকে যদি একটু খাওয়াই, আর সে হয়তো একটা ছবি তুলে নিয়ে বলে যে আমি মানে ফেসবুকে ছাড়ে বলে যে আমি হারুন বাইরে নিয়ে গিয়েছিলাম, এটা খেয়েছি। এতে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন, সবার দৃষ্টিভঙ্গি এক না। আমার দৃষ্টিভঙ্গি যে আমি একটা মানুষকে খাওয়ালে সে হয়তো ভাল লাগে, সে হয়তো গিয়ে বলে যে আমার কাজটা হয়েছে, আমাকে একটু হারুন ভাই খাওয়াই দিচ্ছে। আরেকটা বিষয় হল অনেকের দৃষ্টিভঙ্গি, অনেকে আবার অন্যভাবে আমি খাই নাই, ও খেয়েছে, ও খাইছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে কথা বলে। আসলে এটা ট্রল করে, অর্থাৎ এই ট্রল করে অর্থটা হচ্ছে তারা ফেসবুক চালায়, ফেসবুকে একটু ভিউ হয়, ভিউ হলে কিছু টাকা পায়। কিন্তু আমি মনে করি যারা যে অর্থেই বলুক না, যে দৃষ্টিভঙ্গিতে বলুক না কেন, তারা ভালো অর্থে বলে, তারা এটাকে নেগেটিভলি বলে না, তারা ভালো অর্থে বলে, এবং তারা প্রশংসাই করে যে আমরা সেটা মানুষকে মানে আপ্যায়ন করি, মানুষকে সমাদর করি। এটা তো আসলে মনে করি এই যে পরিবর্তন, এটা আমি মনে করি পুলিশের জন্য, সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয়। সাধারণত আমরা জানি পুলিশের মুখ হচ্ছে থানা,
মানুষজন যে কোনো ধরনের সমস্যায় পড়লে বা সেবার জন্য থানায় যায়, থানার মাধ্যম থেকে পরে হয়তো আপনারা যারা বিশেষায়িত ইউনিট আছেন, ডিবি আছেন, সিআইডি আছে, এসবি আছে বা অন্যান্য বিষয়, কিন্তু সরাসরি মানুষ আপনার কাছে আসে কেন? মানে এই আস্থার জায়গাটা কিভাবে তৈরি হলো? আসলে দেখেন, মানে এই সমাজের আমরা প্রতিটা মানুষই তাদের প্রত্যেকেরই পরিবার আছে, সমাজ আছে, আত্মীয় স্বজন আছে, সবাই কোনো না কোনো সমস্যায় পতিত হয়। কেউ সাইবার রিলেটেড ক্রাইমে পড়ে, কেউ জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি সব কিছু নিয়ে তারা আসলে প্রবলেমে পড়ে। কিন্তু এই প্রবলেমটা পড়লে আসলে স্বাভাবিক কারণে তারা যে থানায় যায় না, থানায়ও যায়, কিন্তু তারা আসলে মানুষ তো তাৎক্ষণিক রেমেডি চায়। কারণ থানায় গেলে হয়তো সে সময় সিরে পায় না, জিডি করতে হয়। সেই এক আমাদের যেহেতু ডিবিতে এক যাক তরুণ কর্মকর্তা আছে, আমিও থাকি, তারা তো আমার কাছে আসে, বা অসংখ্য মানুষ আমাকে চিনেও, বিভিন্ন কারণে চিনে। তারা হয়তো বলে দেয় ধারণ সবার কাছে যাও, মানে তখন তারা করি কি থানায় না যেয়ে আমরা কিন্তু তাদেরকে বলি আপনারা আগে থানায় যান, মামলা করেন, জিডি করেন। তারপরেও তারা শুনতে চায় না, এই গেটে এসে দাঁড়ায় থাকে, এই রাতে সকালে আসে, দুপুর পর্যন্ত দাঁড়ায় থাকে। তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে নিয়ে এসে আপনি কেন আসছেন, সেই কারণে আমরা করি কি তাৎক্ষণিক রেমেডি দেওয়ার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে রেমেডি হয়ে যায়, যার কারণে সোশ্যাল মিডিয়ার যুগ। তারা গিয়ে সমাজে বলে আমি গেছিলাম, আমাকে খুব ভালো বিহেভ করেছে, আমার কাজটা করে দিয়েছে। এভাবে মানুষ যখন বলে, একজনকে যখন বলে আরও 5 জন আসে, এভাবে আসলে থানায়ও মানুষ যায়। তবে আমাদের কাছে হয়তো এখন একটু বেশি আসে, কারণ আমার তরুণ কর্মকর্তারা এখন, মানে আমি সবাইকে বলেছি যে কোনো মানুষ যখন এত কষ্ট করে ডিবিতে আসে, তোমরা তাকে একটু সিরিয়াসলি গুরুত্ব দিয়ে কাজটা করো। কারণ সে হয়তোবা শেষ ভরসার আশ্রয়স্থল হিসেবে তো আমাদের কাছে আসে। আমরা সেটা গুরুত্ব বিবেচনা করি। আরেকটা গুরুত্ব বিবেচনা করি, আজকে যদি আমার ছেলে যদি এরকম হানি ট্র্যাপ বা সিবিকাস পড়ে বা আমার ভাই যদি পড়ে, আমার কাছে কেমন লাগবে, সব কিছু বিবেচনা করে অত্যন্ত নিজের মতো করি আমরা এটা দেখভাল করার চেষ্টা করি। যার কারণে মানুষ এখন বলে যে না, ডিবিতে গেলে আমাদের কাজটা হয় এবং আস্থার একটা জায়গা বলে। এটা আমি মনে করি মানুষ বলে, আমরা আমাদের কাজটা করি সেটাই। কারণ ভাই সামাজিক মাধ্যমের কথা যেহেতু আসছে, আরও অনেক রকম গুজব দেখি। যেমন কীরকম গুজব বলি, একটাই বলি, হারুন সাহেব সিঙ্গাপুর পালিয়েছেন, হারুন সাহেব সিঙ্গাপুরে আটক, এত টাকা সহ আটক হয়েছেন। না ওইটা বলে না, বলে একদিন আমি আসলে আমি হাওড়ে গেছিলাম, আমাদের বাড়ির মাঠে একটা ফুটবল খেলা ছিল, আমি ফুটবল খেলছিলাম। হঠাৎ করে ফেসবুকে দিকে যে একটা লেখা আসছে যে হারুন সিঙ্গাপুরে আটক। এর মধ্যে সবাই একজন জিজ্ঞাসা করতেছে, এই হারুন কোথায়, হারুন কোথায়। তা আমার কাছে রিং আসলো, তুমি কোথায়? আমি বললাম তো গ্রামে ফুটবল খেলছি। আমি তখন একটা ফুটবল ম্যাচ ছিল আমাদের। তারপরে তো আমি অবাক হইলাম যে তখন আমি আসলাম। আমি সিঙ্গাপুরে যাওয়ার আমার একটা প্ল্যান আছিল, আমার বউ বাচ্চাকে নিয়ে আমি যাবো চিকিৎসার জন্য, সিঙ্গাপুরে যাব। তারপরে তো আসলে পরবর্তী আমি সিঙ্গাপুরে গেলাম, সেখানে গিয়ে তো চিকিৎসা করে আবার আসলাম। তা আসলে গুজব হলো একটা ক্যারেক্টার, এটা আছে, এটা সমাজে আছে, থাকবে। কারণ মানুষ যতদিন থাকবে গুজব থাকবে। এই গুজব আমি মনে করি যে শুধু এই গুজব না, আমার বিরুদ্ধে অনেক গুজবের ছড়া। তা আমিও দেখেছি গুজব একসময় কিছুদিন থাকে, তারপর আবার গুজবটা চলে যায়, গুজবের জায়গায় আমি আমার মতো থাকি। এটা আমি প্রায়ই বলি। আসলে মনে করি এটা সত্যিই থাকবে। এটা আমি মনে করি গুজব আবার আমাকে কিন্তু অ্যালার্ট করে, সচেতন করে যে এটা কেন হলো, কারা করলো। তা নিশ্চয়ই আমার একটা জেলাসি গ্রুপ আছে, যারা আমাকে হয়তো সামাজিকভাবে হেয় করার চেষ্টা করে। তো গুজব ছড়িয়ে হয়তো প্রাথমিকভাবে মানুষের মনকে একটু নাড়া দেয়, মানুষকে বিশ্বাস করার চেষ্টা করে। যখন কিছুদিন পরে দেখে উনি তো ঢাকা শহরে ঘুরতেছে, উনি ওই সিঙ্গাপুরে আছে, তখন আস্তে আস্তে মানুষ মনে করে যে আসলে এটা একটা ফালতু বা এই ধরনের গুজব কে ছাড়ায়। জেলাসির কথা বলছেন ভাই, এখন কারা জেলাস করতে পারে? এটা কি প্রফেশনাল জেলাসি, জেলাস তো থাকবেই। এই সমাজটা হচ্ছে যে মানুষ কাজ করে, সবাই যে আপনার কাজের প্রতি যে খুশি তা না। আপনি যখন মনে করেন সময় টিভিতে অনেক ভালো করেছেন, তাই না? সেখানে আপনার সময় টিভির মধ্যে একটা গ্রুপ থাকবে যে রুমেল ভাই এত ভালো করছে, একটু জেলাস তো থাকবেই। এখন একটা হলো ভালো করতে জেলাস, বাবার কাছে ছেলে যদি ভালো করে, বাবা কিন্তু আর জেলাস ফিল করে ভালো করতে, যে আমার ছেলে আরও বড় হবে, আমার চেয়েও বড় হবে, তাই না? আবার কোনো জেলাস আছে যারা খুব নিজকে বলে করে যে ওই কাজটা করতেছে, আচ্ছা ওরে একটু বিভিন্ন জায়গাগুলিতে ওর ক্রেডিবিলিটি নষ্ট করি, পিছন থেকে টেনে দিই, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু ভুল বুঝিয়ে তাকে একটু হেয় করার চেষ্টা করি। এমন কিন্তু অনেক জেলাসি ঘটনা ঘটেছে। একবার ডাকাতির ঘটনায় আপনি জানেন কি না, গত বছর ডাচ বাংলা আমাকে ডাকাতির ঘটনা, আমি 12-11 কোটি টাকার মধ্যে 8.5 কোটি টাকা আমার
চৌকস ডুবির টিম উদ্ধার করেছে, 13 জন ডাকাত সেখানে আদালতে গিয়ে 164 করেছে। এটা এত বড় অ্যাচিভমেন্ট, কারণ ডাকাতি হলে কখনো 30% 50% টাকা উদ্ধার হয় না, আমি 80% টাকা উদ্ধার হয়। কিন্তু দেখলাম আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেলাসি লোকজন এমনই বলেছে যে এত টাকা তাড়াতাড়ি মনে হয় টাকাটা ওদের কাছে ছিল, ওরা কীভাবে দেখালো। তাহলে আদালতে 164 করলো, টাকাটা তাদের কাছে উদ্ধার করলাম এবং তারা পদকপদ্ম পেল। কিন্তু ওই যে জেলাস গ্রুপ, তারা অলস থাকবে সমাজে, এবং জেলাসি গ্রুপ থাকে বলেই আমরা কিন্তু অ্যালার্ট থাকি, সচেতন থাকি, কাজটা গুছিয়ে করার চেষ্টা করি, এবং আমরা কথা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করি। এবং সকল মানুষ যে আমার ডিবিটি ধরেন যে আমি সবার সাথে কাজ করছি, বা অনেক হাজার শত শত কর্মকর্তা আমার সাথে আছে, সকল কর্মকর্তা যে আমার ভালো কাজের প্রতি সে সন্তুষ্ট, এটাও যেমন মনে করি না। আবার ডিবি যে একটা ভাইব্রেন্ট, আজকে বাংলাদেশের প্রত্যেকটি ঘটনায় ডিবি ইন্টারফেয়ার করে, এতে ডিবির প্রত্যেকটা সদস্য কিন্তু আবার প্রাউড ফিল করে যে আমরা ডিবিতে আছি, আমি ডিবিতে চাকরি করি। এবং ডিবিকে মানুষ এখন সম্মান করে, সেলফি তোলার জন্য আসে, মানে এসে ছবি তুলে, হাঁটতে গেলে ছবি তোলে। এটা আমি মনে করি এটা কাজের আস্থার কারণে এখন ডিবির প্রত্যেকটি সদস্য এটা প্রাউড ফিল করে। আর জেলাস গ্রুপ আছে বলেই আমরা আরেকটু সচেতনভাবে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে একটা বিষয়, আপনার ক্যারিয়ার দেখে বা আপনার কাজকর্ম, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, আস্থা সব কিছু মিলিয়ে অনেকে আপনাকে আমাদের হিন্দি সিনেমা সিংহামের নায়কের সঙ্গে তুলনা করেন। না, এটা তো আসলে আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম, নারায়ণগঞ্জে আমি 1 বছর চাকরি করাকালীন সময়ে আসলে নারায়ণগঞ্জের মানুষের যে একটা গতানুগতিক যে একটা ধারা ছিল, আমি এটাকে চেষ্টা করেছিলাম গঠনের ধারা। অর্থাৎ এখানে সন্ত্রাসীদের একটা আধিপত্য ছিল, মাদক ব্যবসায়ীদের আধিপত্য ছিল, তেল চোর, যারা বিভিন্ন ধরনের নেগেটিভ কাজ বা ফুটপাত দখল করে রাখা। তা আমি আসলে সেখানে যাওয়ার পরে যেখানে তারা নারায়ণগঞ্জবাসী আমাকে বলেও নাই, আমি দেখা গেল যে এই বিষয়গুলিতে হাত দেওয়া শুরু করলাম। ফুটপাতে হাইটে গেলাম, ফুটপাত পরিষ্কার হয়ে যাচ্ছে। যে ফুটপাত নিয়ে হয়তো মারামারি হয়েছে, মারামারি হয়তো এটা ঘটনা ঘটে নাই, আমি সেখানে তেল চোর তারা এলাকা পালিয়েছে, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী এলাকা চড়ে পালিয়েছে। তখন সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে, এবং সবাই তখন বলতেছে যে আমাকে নিয়ে তারা একটা ট্রল, ভালো অর্থে ট্রল শুরু করলেন, যে একদম তো তারা বললেন যে তারা হঠাৎ করে একদিন দেখি তারা সাইনবোর্ড টাঙানো শুরু করলেন যে বাংলার সিংহাম। আসলে বাংলার সিংহামটা দেখি আমি নিজেও বুঝি না, কারণ এই সিনেমা তো আমি দেখি নাই, এটা শুনেছি ইন্ডিয়ান একটা সিনেমা। তারা হয়তো আমার যে ওয়েল ওয়েশাররা, তারা হয়তো ওটার সাথে হয়তো কম্পেয়ার করেছে। আসলে আমরা ডিবিতে যে সকল বড় বড় অ্যাচিভমেন্ট করি, আমরা নারায়ণগঞ্জ থাকতে আমরা যে বড় বড় অ্যাচিভমেন্ট করেছি, তা এতে মানুষ তো আসলে সিনেমাটা কি, নায়করা কি করে, নায়করা তো সমাজেরই মানুষ, তারা সমাজের অপরাধগুলিকে তারা নির্মূল করার চেষ্টা করে, সমাজ থেকে সমাজের মানুষগুলিকে সাধারণ মানুষের পক্ষে কাজ করে। তারা হয়তো আমাদের কর্মকর্তাদের সাথে আমাদের সাথে ওই যে সিনেমার একটা গল্পের মিল খুঁজে পেয়েছে কোথাও কোনো জায়গায়, সেই হয়তো তারা হয়তো বলে, বাট আমি তো এটাকে মনে করি না। এই বিষয়গুলোকে আপনি এনজয় করেন? আমি আসলে মানুষ বলে, কিন্তু কি জন্য বলে আমি শুনি বলি। আমার ছেলে ওই দিন বলছে এই বাংলার সিংহ, আমার ছেলে টেলিফোনে বলতে, আসলে ও তো ছোটো, আসলে ওই যে হেরা বলে বাংলার সিংহাম, ও তো সিংহামটা বলতে পারে না, বলেছে যে ডিবির হারুন তুমি তো বাংলার সিংহ, সে পেচ্ছি ছেলে বলতে। আমি বললাম বাবা তুমি আবার নতুন উপাধি করতে পাইলা, তোমাকে যে বলে আমি দেখেছি, আমি না এটা তো তারা বাংলার সিংহাম, ও আচ্ছা বাংলার সিংহাম, আমি মনে হচ্ছে বাংলার সিংহ। তো এইরকমভাবে আসলে সেও মজা করে আমার সাথে, এইরকমভাবে তো আসলে এই মজা তো আমিও এই শুনি, হয়তো এক অর্থে আমি এনজয় করি যে পুলিশকে নিয়ে সাধারণ মানুষের একটা পজিটিভ যে ধারণা, এটাকে আমি এনজয় করি। আমি ব্যক্তি হারুন না, আজকে পুলিশ যদি কোথাও ভালো কাজ করে, সেটা যদি সমাজের মানুষ যদি ভালো অর্থে গ্রহণ করে, এটাকে আমি এনজয় করি, তাই না? হারুন ভাই, একটা কথা শুনছি আমরা, আপনি একটু সত্যতা নিশ্চিত করবেন, শুনছি যে আপনার চরিত্রকে কেন্দ্র করে একটা সিনেমা হতে যাচ্ছে নাকি? আসলে দেখেন, আমি তো এটা শুনি নাই, এমন ঘটনা হচ্ছে কিনা আমি জানি না। সিনেমা করতে বহু টাকা লাগে, তবে আমার চরিত্র কেন হবে? কিছুদিন আগে আমি দেখেছি ওই একটা নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে, সেখানে একটা মোশাররফ করিম, সে দেখলাম যে একটা ওসি হারুন, এবং সেখানে নারায়ণগঞ্জের কিছু সিনারি কোথায় করছে, এখন সে বলেছে যে ওসি হারুন বলছে যে আমার দুটি কথা, একটা কথা হলো কি যে আমার নাম হারুন, আমি কাউকে আমি কোনো অন্যায়কে
প্রশ্রয় দেয় না। তা আসলে এক একজনের ডায়লগ, এটা তো পুলিশের ডায়লগে, পুলিশ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এখন আপনি যেটা বলছেন যে যদি কেউ, আমাদের পুলিশের তো অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আছে এবং দেখেন মানে অনেকগুলি মামলা, কামরাঙ্গীরচরে ইন্ডাস্ট্রিয়াল মামলা, সে মনির, সে হজ করতে গিয়ে মার্ডার করেছে, হজ করে এসে সে চলে গেছে ইন্ডিয়া, তাকে আমরা নিয়ে এসেছি। টিপু মার্ডারের মামলা, সে ওমান থেকে আসামি নিয়ে আসছে, ইন্ডিয়া থেকে এনে এসেছে, তার 33 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি। এরকম একটি মেয়ে, সে রেপিস্টের শিকার হয়েছে, কিন্তু সে বলে না, সে বলে ছিনতাই, মানে তার কাছে ছিনতাই করে টাকা নিয়ে গেছে। আমরা তদন্ত করে ওই রেপিস্টকে খুঁজে বের করেছি, সে 50-এর অধিক মেয়েকে রেপ করেছে। এই যে সমাজের বাস্তবতা, এই বাস্তবতা ঘিরে আমরা কাজ করি। এবং এই সিনেমাটা তো সমাজ থেকেই হয়। কেউ যদি মনে করে যে আমাদের ডিবির অনেক ঘটনা আছে, সেটাকে নিয়ে সিনেমা করা, এই গল্পগুলি দিয়ে সমাজের মানুষকে উপলব্ধি করার জন্য, সমাজের মানুষকে সজাগ করার জন্য এই সিনেমাটা দেখলে তারা উপকৃত হবে। কেউ যদি করে, আমরা ওয়েলকাম জানাবো। আমরা একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসি। আমরা যখন এই আলাপটা শুরু করি, শুরুর দিকে আপনি অনেক উপন্যাস থেকে উদ্ধৃতি দিচ্ছিলেন। আপনি ব্যস্ত সময় অনেক, সারাদিন, হ্যাঁ, না আমি বলছি এখন আপনার অনেক ব্যস্ত সময়, সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মামলার তদন্ত থাকে, আরও অনেক বিষয় আশয় থাকে। তো সব কিছু মিলে ফ্যামিলিকে সময় দিতে হয়, ফ্যামিলিকে দিতে পারেনি না। তারপরে কি পড়াশোনার অভ্যাসটা কি এখন আছে আপনার? পড়াশোনা আসলে পেপারটা পড়ি, কিন্তু বইপত্র পড়া আসলে একটু সম্ভব খুব কম হয়ে আসে। আমি তো আমার বিরুদ্ধে, যখন আমি দেখেন সকালে যখন যাই অফিসে, শত শত মানুষের কথা বলা, অফিসে কিছু কাজ কাম করা, রাতের বেলা আবার মাঝে মাঝে একটু খেলাধুলাও করি, রাতের বেলা রাত 8টা খেলাধুলা করি, রাত 10টা 11টায় বের হই। আসলে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। একদিকে ফ্যামিলি থেকেও একটু প্রেশার যে কেন এত রাত, আর কোনো পুলিশ কি বাংলাদেশে নাই, আমার এত লেট করে যেতে হয়, ছেলে মেয়েকে সময় দিতে পারি না বেশি। তারপরেও মনে করেন চেষ্টা করি যে বাসায় একটু বসে একটু পড়া, বইপত্র থাকলে পড়া। এবং আমার মেয়ে বলবে যে তুমি তার আসো তাড়াতাড়ি, তোমার মাথা আশ্রাও না কেন, আমাকে একটা চিরুনি কিনে দিছে যে মাথা আশ্রাও ভালো। আর আমার ছেলে হলে, শুক্রবার হলে তাকে আমার সময় দিতেই হবে, যে বলবে যে তুমি সকালবেলা উঠে সে পাঞ্জাবি পরবে, এবং আমার পাঞ্জাবি আর তার পাঞ্জাবি এক পাঞ্জাবি হতে হবে, এবং আমরা একসাথে নামাজ যেতে হবে, এবং তাকে নিয়ে ঘুরতে হবে শুক্রবারে। তা আমি সেটাও করার চেষ্টা করি। শুক্রবারটা হলে একই পাঞ্জাবি পরি, নামাজ পড়ি, ঘুরি। আমার ওয়াইফকেও, মানে আমার ওয়াইফ একটু মাঝে মাঝে একটু বিরক্তি হয়, রাতের বেলা এত দেরি করে যাই কেন। এখন আমি কালকে যেমন গেলাম অনেক রাতে, একটা ডিপ্লোমেট সিকিউরিটিতে একটা মানে মার্ডার হয়েছে, আপনি জানেন। তা আমি গেছি এত রাতে কেন, আমি এত রাতে তো ওর ঘুমাইলেও তো আবার উঠতে হতো, আবার যেতে হতো, তো একবারে কইরে আসতে ভালো হয়েছে না। এইভাবে আসলে লাইফটা এইভাবেই চলছে। বই পড়ার আসলে সুযোগ খুব কম। তা আমি আশা করি যে আমি আসলে সবসময় তো আমার একই ক্যাটাগরি জব থাকবে না। আমি যখন আবার মানে অন্য ক্যাটাগরি জবে যখন যাব, সেখানে হয়তো আবারও বই পড়ার আবার শুরু করব। আচ্ছা, আপনার স্বপ্ন কি? মানে শুরুতে আপনি বলছিলেন না যে অনেকেরই তো অনেক রকম স্বপ্ন থাকে, আপনার একনিষ্ঠতা, আপনার চেষ্টা, এবং আপনি বলছিলেন যে দেখেন আসলে আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে। স্বপ্ন দেখায়, তাই না? জি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন আছে। স্বপ্ন না থাকলে তো বেঁচে থাকবে না, স্বপ্ন থেকে স্বপ্নে যাবে। অর্থাৎ আমি এক সময়, আমার স্বপ্ন ছিল যে আমি ওই যে প্রত্যন্ত হাওর অঞ্চল, সেখানে ভোরবেলা একটা নৌকা, দাঁড়বাহী নৌকা ছাড়ে, সেই নৌকা দিয়ে আমি স্বপ্ন ছিল যে আমি কিশোরগঞ্জে যাব, কারেন্ট দেখব। এটা আমার স্বপ্ন, আমি সেখানে লেখাপড়া করব। সেই স্বপ্ন, আমি হোস্টেলে থাকতাম, আমি ক্লাস 8-এ 5-এ 10 সরকারি বৃত্তি পেতাম, সেখানে স্বপ্ন। আবার সেই স্বপ্ন থেকে আমি গুরুদয়াল কলেজে আমি লেখাপড়া, সেখানে হোস্টেলে থাকবো, এটা আমার স্বপ্ন। আবার স্বপ্ন, একটি স্বপ্ন থেকে আরেকটি স্বপ্ন, যে আমি আবার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, স্বপ্ন। আসলে স্বপ্ন থাকেই। আমি মনে করি আমারও জীবনের স্বপ্ন আছে যে আমি আসলে আমার প্রফেশনাল যে আমার যে চাকরি, এই চাকরিতে আমি যখন আমার চাকরিটা চলে গেল, আমি যখন দেখলাম যে এই চাকরি চলে যাওয়ার পরে যে মানুষগুলো চাকরি থাকাকালীন সময় আমাকে এত সমাধি করতো, আমাকে দেখতো, সেই মানুষগুলো কিন্তু আমার কাছে আসে না, আমার চলে যায়। তখন আবার যখন আমার চাকরিতে আসলাম, দেখলাম এই মানুষগুলি আবার আমার কাছে আসছে। এখন আমার স্বপ্নটা হচ্ছে যে আসলে আমি চাই আমার এই জবের মধ্য দিয়ে মানুষকে সেবাটা দেওয়া। আমি মনে করি আমার যে আল্লাহ এই যে আমার যে সুযোগটা দিয়েছে, 10টা লোকের কথা শোনা, তাকে একটা তড়িৎ গতিতে সেবা দেওয়া, রিমিডিভ করা, সে লোকটার মুখে হাসি ফোটানো, এটা আমি নিজেও আনন্দ পাই, আমি আনন্দ পাই। এবং আমি চেষ্টা করি
যে আমার হয়তো আমার চাকরির জীবনে হয়তো আমি এক সময় আমি থাকবো না, আমি চাকরি থেকে চলে যাবো, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে আমি যদি আমার পিরিয়ড পূর্ণ করতে পারি তাহলে হয়তো আমি এক সময় রিটায়ার্ডের লাইফে যাব। তখন রিটায়ার্ডের লাইফে গেলে তো আমার সেখানে, যদিও আমি ওই চাকরি চলে যাওয়ার সময় আমি কিন্তু ল পাস করেছিলাম, এলএলবি পাস করেছিলাম, আমি মাঝে মাঝে মানুষকে বলি যে আমি চাকরি চলে গেলে, চাকরি যা শেষ করবো টেনিয়র যদি আল্লাহর রহমতে করতে পারি, তাহলে করার পরেও তো আমার এলএলবির সার্টিফিকেট আছে, আমি আবার কোর্টেও যেতে পারবো। এটা আরেকটা হলো, সেখানেও গিয়েও আমি বললাম যে এখানে যে মানুষকে আমি সেবা দেওয়ার, সেখানে গিয়েও অনেক মানুষ যারা আইনের সেবা পায় না, যারা কোর্ট কাছারিতে দিনের পর দিন করে, যেই মামলাটা সাজা হওয়ার কথা 1 মাস, সে দেখা গেলো মামলা চালানো না কথা 6 মাস এমনি জেল কেটে ফেলছে। এরকম অসহায় মানুষদের জন্য যদি কিছু কাজ করা যায়। আর এমনি এখন যেটা, যে সাধারণের, আমি গ্রামে গেলে গ্রামের আমি যাদের সাথে লেখাপড়া করেছি অনেকেই মানে কেউ প্রাইমারি স্কুল শিক্ষক, কেউ অনেক মানবতার জীবনযাপন করে, তাদের ছেলেমেয়েরা, তা আমার কাছে মনে হয় আমিও তো এরকম হতে পারতাম। আল্লাহ হয়তো আমাকে, আমার নিয়তি, আমার ভাগ্য হয়তো আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, তাদের নিয়তি হয়তো সে পর্যন্ত যায় নাই। আমি মনে করি গ্রামের আমার যারা অত্যন্ত পরিচিত এবং গ্রামের মানুষ অথবা হাওরের মানুষ যারা চিকিৎসা করতে পারে না, আমার কাছে এখনও তারা আসে চিকিৎসা করার জন্য। আমি যতটুকু পারি বিভিন্ন হাসপাতালগুলি থেকে আমি একটু বলে দিই তার একটু ভর্তি করো, একটু চিকিৎসা করো। আমি এর চেষ্টাটা করি এখনও। আমার গ্রামে ইতিমখানা একটা আছে, আমার বাবা করে দিয়ে গেছে। সেই ইতিমখানা অনেক বাচ্চারা থাকে, তাদের খাওয়ার অনেকের বাড়িতে বাড়িতে খাওয়ায়, না পারলে আমার মা সেটা খাওয়ায়, হুজুরকে খাওয়ায়। একটা মসজিদ করা, মাদ্রাসা করা, এবং সেখানে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানটা যদি আমি পারি কখনো রিপেয়ার করা, সেখানে এই কাজগুলি, এবং যদি কোনো একটা গ্রামে যদি একটা মেয়েদের হাই স্কুল করা যায়, তো সব কিছু মিলিয়ে আসলে স্বপ্নই তো। আমি হয়তো সব স্বপ্ন যে আমার পূরণ হবে তা না, কারণ আমার কাছে আমি চেষ্টা করব, এবং সেই চেষ্টার সাথে যদি আমার নিয়তিতে থাকে, আমার ভাগ্যে থাকে, তাহলে চেষ্টাটা তো পরিপূর্ণ হবে। আমি মনে করি আমি আমার এই বিভিন্ন মানুষকে সেবাটাই দেওয়াই আমার মূল পক্ষ। অনেকে অনেক কথা বলবে, অনেক ট্রোল বলবে, অনেকের জেলাসি, অনেক নেগেটিভ কথা বলবে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেক কথা বলবে, বাট আমি মনে করি আমার যদি ইল মোটিভ না থাকে, তাহলে আমি মনে করি ষড়যন্ত্র হবে, জেলাস হবে, এটা গুজবের মতোই আবার চলে যাবে। ঈদের মধ্যে আমরা কথা বলছি এখন আপনার সঙ্গে সারাদিন। ছোটবেলার ঈদ নিশ্চয়ই হাওড়ে কেটেছে। ছোটবেলায় ঈদ কেমন ছিল, মানে কিভাবে ঈদ উদযাপন করতেন? আসলে প্রতিটি মানুষের যে ছোটোবেলার যে শৈশব, কিশোরটা তো ভালোই থাকে। আমি আমার মার প্রথম সন্তান, আর আমার নানা নানির প্রথম নাতি। সেই হিসাবে আমার মাকেও যেমন আমার নানানি খুব পছন্দ করতো বড় মেয়ে হিসেবে, আবার আমি বড় মেয়ে হিসেবে আমার মাকে পছন্দ করতো, আবার বড় নাতি হিসেবে আমাকেও আমার নানা নানিরাও পছন্দ করতো। আসলে ঈদটা যখন আসতো তখন আমি আসলে নানার বাড়ি দিয়ে বেশি যেতাম, কারণ আমার বাড়িতে ছিল শাসন, লেখাপড়া করতে হবে, শাসন ছিল। কিন্তু নানা নানির বাড়িতে আমার কোনো শাসন ছিল না, তারা আমার খুব আদর করতো, যার দুষ্টামি এখানে বেশি করতাম। ঈদ যখন আসতো তখন আমার মনে হতো আমার নানা আমাকে নতুন ড্রেস দিবে। এই যে নতুন ড্রেস, ঈদের নতুন ড্রেস পাবো নানা নানির কাছ থেকে, বাড়ির থেকেও পারবো, কিন্তু ওইটা পাবো, এবং সে কারণে এই ড্রেস পাবো, এই ড্রেস ঈদের দিন পরবো, এবং এত রাতে আর ঘুম আসতো না। ঈদটা আসে না কেন? ঈদ আসলে আমার সাথে যারা ছোট একই বয়সী, আমার শৈশব কিশোরে আমরা একসাথে খেলছি, নতুন ড্রেস পরছি। এবং আরেকটা ছিল যে একটা প্রচলন ছিল যে আমাদের গোষ্ঠী বলে, আমাদের গোষ্ঠী অনেক বড়, তখন এই সালাম এক মাথার থেকে প্রথম আম্মাকে সালাম করতাম, তারপরে বাড়ির এক মাথা থেকে সালাম শুরু করতাম, আর আরেক মাথায় শেষ করতাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সালামই করতাম। ওই সালাম করার মধ্যে যে একটা আনন্দ, সবাই একসাথে, আমি না, আমার সহপাঠী, আমার কিশোরের যারা আমার সহপাঠী, এইগুলি সবাইকে নিয়ে আমরা এতে মাঝে মাঝে সেমাই খেতাম, এবং আমরা এই দিনটাকে খুব মনে রাখার মতো ঘুরতাম নদীতে। হাওরে তো নৌকা চলে, নৌকা দিয়ে ঘুরতাম, নানার বাড়িতে যেতাম। কিন্তু দেখেন সময়ের বিবর্তনে তখন তো এমন ছিল ঈদ যে কোনো কৃত্রিমতা ছিল না, আবেগ ভালোবাসা ছিল, যা করতো মানুষ মন থেকে করতো। কিন্তু এখন দেখেন দিন যাচ্ছে, এখন আমি আমার প্রফেশনাল লাইফে এসেছি, এখন আর ঈদটা কিন্তু আগের মতো এত যে মজা করে মার সাথে ঈদ করা, বা আমার মা পথে বসে থাকে যখন ঈদ আসে না, যখন আমি চাকরি করি এখনও কিন্তু আমার মা বসে থাকবে যে যার কারণে আমি দেখবেন আমি অন্য কর্মকর্তারা জিজ্ঞাসা করবেন যে হারুন স্যার শুক্রবার হলে
হঠাৎ করে বাড়ি চলে যায়, হাওড়ে চলে যায়। মানে হাওড়ে যাওয়া মানে হাওড় দেখার জন্য, মূলত হাওড়ও তো দেখা, পাশে আমার মা একা থাকে। তা আসলে মানে আমি বুঝি, রিয়েলাইজ করি যে আমার মা যদিও আমাকে বলে না তা তুমি আসো না কেন, কিন্তু মন থেকে যে ফিল করতেছে যে ও আসবে, ও আসলে বাড়িটা আবার, আমার আব্বা তো মারা গেছে, আব্বা থাকতে যেমন বাড়িটার মধ্যে অনেক লোক থাকতো, এখন আমি না যাওয়া পর্যন্ত বাড়িতে লোক আসে না, আমি গেলে শত শত লোক আসে আমার সাথে কথা বলে, আম্মা পাক করে দিচ্ছে, সবাই খাচ্ছে। এই যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে ঈদ যখন আসে তখন মা কিন্তু ফিল করে। তখন আমি ওই ফিলের কারণেই আমি কিন্তু ঈদের আগের দিন রাতের বা ঈদের দিন চলে যাই, গিয়ে সেখানে আমি ঈদটা উদযাপন করি। তবে এখন আসলে ওই রকম মানে যে ছোটোবেলার মতো যে নতুন ড্রেস পরা, সহপাঠীদের ঘোরা, এরকম আনন্দটা পাই না। এরকম এটা এখন মনে হয় যে একটা আর্টিফিশিয়ালের মতো মনে হয়। আরেকটা হলো, যেহেতু আমি যেতে পারি না, আমি তখন এটা পুষিয়ে নেওয়ার জন্য, যখন আমি যখন গাজীপুরে ছিলাম, এই চন্দ্রা চৌরাস্তা, মানে 3-4 দিন যাবত আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, আমি এসপি হিসেবে দাঁড়িয়ে থাকতাম মানুষ গাড়িগুলি পার করার জন্য। যে মানুষ যখন এই গাড়িগুলি পের হয়ে যেত, যখন চাঁদ দেখা যেত আর গাড়িটাও পের হয়ে গেছে, তখন একটা মনের মধ্যে একটা শান্তি আসতো যে আমি যে গার্মেন্টসের শ্রমিক, সাধারণ মানুষ, তাদের পরিবার পরিজন নিয়ে তারা বাড়িতে যাচ্ছে, তারা বাড়িতে পৌঁছতে পারছে, এটি আমার কাছে আনন্দ, এটি আমার ঈদের আনন্দ। যে আমি তাদেরকে এখনও ধরেন যে আমি আমাদের কমিশনারের সারের নেতৃত্বে আমরা কাজ করছি, আমি অ্যাডিশনাল এখানে মলম পার্টির বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করেছি, জাল নোটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি, তারা ডিবির বেশে থানার অফিসার বেশে ছদ্মবেশে চুরি ছিনতাই ডাকাতি করছে, তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। এবং ঘরমুখী মানুষ তারা যেন সুন্দরভাবে গাড়িতে উঠে তারা যেন তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেই জন্য রাস্তায় যেন যানজট না থাকে, এটা দাঁড়িয়ে থাকে। আমরা রাস্তায় থেকে তারা ঈদগায় নামাজ পড়ছে, আমরা রাস্তায় থেকে তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। এই যে এটাই মনে হয় না আবার নতুন একটা ঈদের আনন্দ। এই আনন্দটাই আমরা আসলে, এছাড়া তো আর তো কোনো মানে এনজয় করার কোনো রাস্তা নেই। এটি আমার কাছে মনে হয় এনজয় করি, যে মানুষ ঈদ করছে, মানুষ নামাজ পড়ছে, মানুষ শান্তিতে বাড়িতে পড়ছে, আমি সেটা এনজয় করছি। হারুন ভাই, সব কিছু মিলে ঈদের এই সময়টাতে আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি জীবনে সফল হয়েছেন, আরও সফল হবেন সেই আশা করি। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে আরও সমৃদ্ধি আসুক সেই আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।